সে আসছে, সে আসছে, সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা আজকের ভৌতিক নিবেদন, ভূতের ভয়। তালডাঙা গণ্ডগ্রাম, অনেক লোকের বাস, দোকান পসারি প্রচুর আছে, স্কুল আছে, রেজিস্ট্রি অফিস আছে, পোস্ট অফিস আছে। গ্রামের পাশ দিয়ে পিচ রাস্তা গেছে। সে রাস্তা অনেক দূরের কোনো শহর থেকে এসেছে, যাচ্ছেও অনেক দূরের কোনো শহরে। যাওয়ার পথে বহু গ্রামের সঙ্গে সে সংযোগ রক্ষা করে চলেছে। ওই রাস্তা দিয়ে বাস, লরি ইত্যাদি যাওয়া আসা করে। তালডাঙায় অনেক দোকান পাশারি থাকলেও, নিত্য তরি তরকারি ও মাছের বাজার বসলেও সপ্তাহে দুদিন শনি ও মঙ্গলবারে বিশেষ হাট বসে। ওই গ্রামের বাসিন্দা তারকনাথ মুখুজ্জে। বাজারে তার একটি বড় চালের আড়ত আছে, আর আছে ধানকল, গমকল। তারকবাবুর যথেষ্ট বয়স হয়েছে, তার ওপর বাতে তাকে প্রায় পঙ্গু করে ফেলেছে। তাই এখন তিনি আর ব্যবসার দেখাশোনা করতে পারে না। তার দুই উপযুক্ত ছেলেই ব্যবসার ভার নিয়েছে। দুই ছেলে, বড় রামপ্রসাদ, ছোট দেবপ্রসাদ। বড় চালের আড়তে বসে, আর ছোট দেখাশোনা করে গমকল আর ধানকল। রমপ্রসাদের দাবা খেলার বড় নেশা। সন্ধে 7টার মধ্যেই আড়তের সব কাজ চুকিয়ে, হিসেব নিকাশের পাট চুকিয়ে, আড়তের বড় তক্তাপোস্টার ওপরেই সে দাবার ছক বিছিয়ে বসে। বাজারের আরও 3জন দোকানদার তার খেলার সঙ্গী। তাদের কেউ একজন রমপ্রসাদের সঙ্গে খেলে, বাকি দুজন দেখে। রামপ্রসাদ নিত্যই খেলে, তবে মাঝে মধ্যে কখনো কখনো তাকে দর্শকের ভূমিকাও নিতে দেখা যায়। রাত 9টা, 9:30 অবধি খেলা চলে। তারপর রামপ্রসাদ আড়ত বন্ধ করে বাড়ি যায়। বাড়ি ফিরতে যদি আরও দেরি হয়, বাপের কাছে বকুনি খায়। দুই ছেলেই বাপকে যেমন ভক্তি করে, তেমনি ভয়ও করে। দেবপ্রসাদের ওসব নেশা নেই, সে রাত 8টার মধ্যেই বাড়ি ফিরে যায়। এমনি একদিন, সেটা একটা হাটবার ছিল, সম্ভবত ছিল শনিবার। রমাপ্রসাদ সবেমাত্র দাবার ছকটা পাতার উপক্রম করছে। তার সঙ্গীদের মধ্যে মাত্র তখন একজন এসে উপস্থিত হয়েছে। এমন সময় একজন হাড় জিরজিরে রোগা লোক, মাথার চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, হাঁটু অবধি কাপড় পরা, গায়ে ফতুয়া। লোকটা আড়তের মধ্যে ঢুকে রমাপ্রসাদের সামনে দাঁড়ালো। লোকটার বগলে খবরের কাগজ দিয়ে মোড়া কি যেন একটা বড় মতো জিনিস রয়েছে। লোকটা আড়তে ঢুকতেই রমাপ্রসাদ তার মুখের দিকে তাকালো। লোকটা তার অপরিচিত। এ লোকটাকে
সে আগে কখনো দেখেনি। লোকটা বলল, বাবু, আমাকে আপনারা চিনবেন না, আমি ভীমপুর থেকে আসছি। রমপ্রসাদ জানে তালডাঙ্গা থেকে দুখানা গ্রাম ছাড়িয়ে ভীমপুর গ্রাম। সে প্রশ্ন করল, তা কি ব্যাপার, আমার কাছে এসেছেন কেন? লোকটা বলল, বাবু, আমার একটা ঘড়ি আছে, এই যে বগলে, বড় অভাবে পড়েছি, তাই ঘড়িটা বিক্রি করতে চাই। ভেবেছিলাম তালডাঙ্গার হাটে এলে কেউ না কেউ ঘড়িটা কিনে নেবে। অনেকেই দেখলো, কিন্তু কিনতে চাইল না কেউ। পুরানো হলে কি হবে, এখনো নিখুঁত সময় দেয়, আর দেখতেও সুন্দর। এই যে দেখুন না, এই একবার দেখুন। লোকটা কাগজের মোড়ক খুলে ঘড়িটা তক্তপোষের ওপরে রাখল। সেটা দেখেই রমপ্রসাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, বাহ, দেখতে ভারী সুন্দর তো। লোকটা বলল, দেখতে যেমন ভালো, বিশ্বাস করুন বাবু, সময়ও দেয় নিখুঁত। নেবেন বাবু ঘড়িটা? আমার বড় টাকার দরকার। টাকা না নিয়ে গেলে বাড়ির ছেলে বউকে উপোসে কাটাতে হবে। ঘড়িটা দেখে রমাপ্রসাদের যেমন পছন্দ হয়েছে, তেমনি লোকটার কথা শুনে তার মনে দয়ারও সঞ্চার হলো। ঘড়িটার দাম লোকটা যা বলল তা একটু বেশি মনে হলেও লোকটার অসহায় অবস্থার কথা ভেবে আর কোনো দরাদরি না করে ঘড়িটা সে কিনেই নিল। লোকটাও চলে গেল। রমপ্রসাদ ঘড়িটা কাগজে মুড়ে রেখে দাবার ছক পাতল। তখনও অন্য দুজন এসে পৌঁছায়নি। যে এসেছিল তাকে নিয়ে খেলা শুরু করলো। পরে পরে আরও দুজন এলো। খেলা শেষ করে ঘড়িটা বগল দাবা করে রমপ্রসাদ যখন বাড়ি ফিরল, তখন রাত 9:35। ঘড়িটা দেখে বাড়ির সকলেরই পছন্দ হলো। রমপ্রসাদের মনে ভয় ছিল, বাড়িতে দুটো ঘড়ি থাকা সত্ত্বেও আবার একটি ঘড়ি কেনা, এজন্য বাবা হয়তো কিছু বলবেন। কিন্তু না, তিনি বললেন, বাহ, বেশ ঘড়ি। তখনকার মতো ঘড়িটাকে নিজের ঘরের টেবিলের ওপর রেখে খাওয়া দাওয়া শেষ করে রমপ্রসাদ শুয়ে পড়ল। ভাবল কাল সকালে ঘড়িটাকে ঠিক মতো জায়গায় ঝুলিয়ে দেব। করলেও তাই। সকালে উঠে চা জল খাবার খেয়ে ঘড়িটাকে সে এমন জায়গায় টাঙালো, রাতে বিছানায় শুয়ে থেকেও যেন ঘড়িটা ভালোভাবে দেখা যায়। তারপরই সে আড়তে বেরিয়ে গেল। প্রতিদিনই সকালে সে চা জল খাবার খেয়ে আড়তে যায়। সকাল 7টার মধ্যে তাকে আড়ত খুলতে হয়। দুপুরে একবার সময় করে বাড়িতে এসে স্নান করে ভাত খেয়ে যায়। খুব কাছেই তার বাড়ি। আড়ত থেকে বাড়ি মাত্র 3 মিনিটের পথ। আর আড়তে দুজন কর্মচারী আছেন, একজন বয়স্ক, একজন ছোকরা গোছের। দুপুরের 1 ঘণ্টা সময় রমপ্রসাদের অনুপস্থিতিকালে ওই দুজনই আড়ত সামলায়। সেদিন রাতে বাড়ি ফিরে নিয়ম মতো কিছু সময় বসে দাঁড়িয়ে গল্পগুজব করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল রমপ্রসাদ। রাত তখন 10:30। অনেক রাতে কেমন যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল তার। শব্দটা যে ঘরের মধ্যেই হয়েছে তাতে তার কোনো সন্দেহ নেই, কিন্তু কিসের শব্দ তা বুঝে উঠতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বাজতে মিনিট 5 বাকি আছে। উঠে বসল সে।
বিছানার উপর। তারপর একটা সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে তাকাতে কয়েকটা টান দিল। সিগারেটটা আধা আধি খেয়ে অ্যাশট্রেতে ফেলে দিয়ে আবার শুয়ে পড়ল। ঘরে একটা মৃদু আলো জ্বলছে, সে আলোয় ঘর আবছা আলোকিত। শুয়েই আবার সে তাকালো ঘড়িটার দিকে, আর তাকাতেই ভয় পেয়ে সে ভয়ঙ্করভাবে চমকে উঠল। এ কি? চোখের সামনে সে দেখছে এ যে অবিশ্বাস্য ব্যাপার। সে দেখল ঘড়িটার মধ্য থেকে দুটো জ্বলন্ত চোখ তার দিকে চেয়ে আছে। সে চোখের দৃষ্টি ভয়ঙ্কর। চোখ তো নয়, যেন দুটো আগুনের গোলা। রমপ্রসাদের মনে হলো চোখের ওই আগুন ঝরা দৃষ্টি তাকে যেন পুড়িয়ে মারবে, পুড়িয়ে তাকে ভস্ম করে ফেলবে। ব্যাপারটা ঘটল মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য। তারপর যেমন ঘড়ি তেমনই রইল। রমাপ্রসাদের সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। তার শিরদাঁড়ার মধ্য দিয়ে একটা শীতল বিদ্যুতের প্রবাহ যেন বয়ে চলেছে। সে যে উঠে আলোটা জ্বালাবে কিংবা চিৎকার করে বাড়ির কাউকে ডাকবে, কিছুক্ষণের জন্যে সে ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল। তার প্রকৃতিস্থ হতে বেশ একটু সময় লাগলো। তারপর সে উঠল, উঠে আলো জ্বালল। ঘরটা আলোয় ভরে উঠতে তার মনের ভয় অনেকটা দূর হলো। এবার সে দরজা খুলে বাইরে গিয়ে বাড়ির লোকজনকে ডেকে তুলল। সকলেই ঘর থেকে বেরিয়ে রমপ্রসাদের সামনে হাজির হলো। রমপ্রসাদ ঘড়ির ব্যাপারটা সকলকে বলল। শুনে তো সকলেই তাজ্জব। দেবপ্রসাদ বিজ্ঞানের ছাত্র ছিল। সে বলল, দাদা, তুমি যা বলছো তা হতে পারে না। যা দেখেছ ওটা তোমার দুর্বল মনের জন্য চোখের ভুল। দুর্বল চিত্তের মানুষেরা অনেক সময় অনেক কিছু আজগুবি ব্যাপারও ভেবে থাকে। চোখের ভুলে অনেক কিছু অসম্ভব ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকে। রমপ্রসাদ বলল, আমাকে তুই যে দুর্বল চিত্তের মানুষ বলছিস, তা এর আগে আমার দুর্বল চিত্তের কতবার পরিচয় পেয়েছিস বল? দেবপ্রসাদ চুপ করে রইল। রমাপ্রসাদ বলল, দেখো বাবু, মন আমার দুর্বল নয়, আর যা দেখেছি তা মিথ্যেও নয়। ব্যাপারটা মুহূর্তের ঘটনাও নয়। মুহূর্তের জন্য আচমকা ব্যাপারটা দেখলেও না হয় ভাবতাম চোখের ভুল, কিন্তু ওই চোখ দুটো দেখেছি কয়েকটা সেকেন্ড ধরে, এবং দেখেছি পরিপূর্ণ দৃষ্টি মেলে। ভুল আমি দেখিনি রে, যা দেখেছি সত্যিই দেখেছি। কিন্তু কেন যে এমন ভয়ঙ্কর ব্যাপারটা লক্ষ্য করলাম তা তো কিছুই বুঝছি নে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। দেবপ্রসাদ বলল, হ্যাঁ, সত্যি হলে ব্যাপারটা রহস্যজনক বই কি, কিন্তু সত্যিটাই যে আমি মানতে পারছি নে। রমপ্রসাদ বলল, তুই না মানলেও যা সত্যি তা সত্যিই থাকবে। আমার মনে হচ্ছে ঘড়িটা কিনে মহা ভুল করেছি। ওই ঘড়িটার মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার জড়িয়ে আছে। ওদের বাবা তারকবাবু বললেন, ঘড়িটার কোনো দোষ বলেই মনে হচ্ছে। এই ধরো, ঘড়িটার ওপর কারো হয়তো মহা লোভ ছিল, কিন্তু মৃত্যুকাল পর্যন্ত সে ঘড়িটা লাভ করতে পারেনি। শুধু তাই নয়, মৃত্যুর পরেও সেই লোভ তার রয়ে গেছে, আর তারই জন্য তার আবির্ভাব। আমার মতে ঘড়িটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসাই ভালো, নচেত আগুন জেলে পুড়িয়ে দে ওটাকে। দেবপ্রসাদ বলল, না,
এখনই ওসব কিছু করার দরকার নেই। ব্যাপারটা আমি একবার নিজে বুঝতে চাই। আজ থেকে আমি কয়েকটা দিন দাদার ঘরে শুতে চাই, যতদিন না কিছু আমার নজরে পড়ে। পরপর 3টে দিন কেটে গেল। এই 3 দিনে কোনো শব্দে দেবপ্রসাদের ঘুম ভাঙল না, কোনো ভয়ঙ্কর দৃশ্যেরও সম্মুখীন হলো না। সে রমাপ্রসাদকে বলল, কই রে দাদা, কিছুই তো দেখলাম না। আমার ভয়ে ভূত কি পিছু টান দিল? বলেছিলাম না ওসব তোর চোখের ভুল। রমাপ্রসাদ বলল, কখনোই আমার চোখের ভুল নয়, যা দেখেছি ঠিকই দেখেছি। দেবপ্রসাদ বলল, ঠিক আছে, আরও কয়েকটা দিন দেখি। 4র্থ রাতও কেটে গেল। 5ম দিনের গভীর রাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল দেবপ্রসাদের। চমকে বিছানার ওপর উঠে বসল সে। তাকালো ঘড়িটার দিকে, দেখল তখন রাত 2টো। সে চুপচাপ বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘড়িটার দিকে। একটু পরেই দেখল ঘড়িটার ওপর 2টো চোখ ফুটে উঠছে। সেই একই চোখ। চোখের তারা দুটো আগুনের মতো জ্বলছে। চোখ দুটো এবার ঘড়ি থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে দেবপ্রসাদের সামনে হাত 3 তফাতে স্থির হলো। দেবপ্রসাদ ভয় পেলেও ঘাবড়ালো না। সে জিজ্ঞেস করলো, কে তুমি? চোখের কাছ থেকে উত্তর এলো, আগে আমি মানুষ ছিলাম, এখন প্রেতাত্মা। কি চাও তুমি? এখানে কেন বারবার আসছো? এই ঘড়িটা চাই, ওটা আমার ঘড়ি। দেবপ্রসাদের সাহস এখনো অনেকটা ফিরে এসেছে। বলল, তোমার ঘড়ি? ব্যাপারটা কি বলো তো? বলছি শোনো, আমার নাম হারাধন সামন্ত। এখান থেকে মাইল 3 দক্ষিণে রতনপুর নামে এক গ্রাম আছে। ওই গাঁয়ে আমার বাড়ি। শিবতলা থেকে আমাদের বাড়ি যেতে কিছুটা নির্জন রাস্তা পার হতে হয়। সেই জায়গায় বাড়ি ঘর নেই। আমি যখন ওই পথটার মাঝামাঝি গেছি, সেই সময় একটি লোক আমার পথ রোধ করে বলল, ওই ঘড়িটা আমার চাই, আমাকে দিতে হবে। এই নাও, দাম দিচ্ছি। ঘড়িটা ভালোই ভালোই দিয়ে দাও, নইলে কিন্তু বিপদে পড়বে। কথাটা শেষ করেই লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার গলার টুঁটি চেপে ধরল। তার গায়ের কি জোর! প্রাণপণ চেষ্টা করেও তার হাত এতটুকু আগলা করতে পারলাম না। আমি মারা গেলাম। মরে ভূত হয়ে লোকটার পিছু পিছু ঘুরতে লাগলাম ওই ঘড়িটা নেবার জন্য। ঘড়িটার দিকে আমার সমস্ত মনটা পড়ে রইল। লোকটা তার বিপদ বুঝতে পেরে ঘড়িটা আর নিজের কাছে রাখতে সাহস পেল না। সে তোমার কাছে ওটা বিক্রি করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘড়িটার ওপর আমার বড় লোভ, ঘড়িটা আমাকে দাও। দেবপ্রসাদ বলল, বেশ তো, নিয়ে যাও, ওই তো দেয়ালে রয়েছে। ও অশরীরী লোকটার কাছ থেকে উত্তর এলো, না, এখান থেকে আমি নিয়ে যাব না। তোমাকে রতনপুরে গিয়ে ঘড়িটা রেখে আসতে হবে। রতনপুরের যে শ্মশান আছে, সেই শ্মশানের ধারে আছে একটা বেলগাছ। সন্ধ্যের সময় গিয়ে সেই বেলগাছের গোড়ায় ঘড়িটা রেখে আসবে, তাহলেই আমি পেয়ে যাব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।